প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। বিশেষ করে নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা অথবা আর্টস বা মানবিক শাখার ছাত্রছাত্রীদেরকে আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান যাকে বলি, ব্যবসা শিক্ষা বা মানবিক শাখার পঠিত বিষয় বিজ্ঞান, সেটার ষষ্ঠ অধ্যায় পলিমার সম্পর্কে একটি ক্লাস নেব। গত ক্লাসে আমরা পলিমার সম্পর্কে আমরা আইডিয়া দিয়েছি। আর তোমরা লাইভ ক্লাসটা কি দেখতে পাচ্ছ? আছো কেউ লাইনে? যদি লাইনে কেউ থাকো বা আসো, মেসেজ দিয়ে জানাও স্যার দেখা যাচ্ছে। যাই হোক, এখনো দেখা যাচ্ছে না কাউকে লাইভ ক্লাসে। আচ্ছা, কি বলছিলাম যে পলিমারটা কি? পলিমার হচ্ছে ছোট ছোট অনেকগুলোর কণার বা অণুর বা পরমাণুর সমষ্টি একত্রিত হয়ে যে একটা বস্তু তৈরি করে। যেমন আমি বলছিলাম আমার হাতে যে কলম ছিল সেটা একটা পলিমার, প্লাস্টিকের পলিমার। এখানে অনেক ছোট ছোট কণা আছে পাউডারের মতন, সেটা একত্রিত করে কলমটা তৈরি করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে পলিমার। আর ছোট ছোট কণাকে বলা হয় মনোমার। আর পলিমার কয় ধরনের হয়? প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার। সুতরাং আমরা ওই সম্পর্কে গত ক্লাসে ডিটেলস আলোচনা করছি। আজকে আমরা এক ধরনের পলিমার সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের মৌলিক চাহিদা কি। আমরা তো জানি প্রত্যেকেরই চাহিদা থাকে। নর্মাল মৌলিক চাহিদা কয়টি? 3টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য। এরপরে হচ্ছে কি? বস্ত্র। অন্ন, বস্ত্র। বস্ত্র মানে কি? কাপড়। তো কাপড়টা কোথায় থেকে আসে? আমরা কি কোনোদিন চিন্তা করেছি যে কাপড়টা কোথায় থেকে আসে? সেই চিন্তা যদি করি, আর সেটা কোথায় থেকে হয় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। বস্ত্র সম্পর্কে, মানে কাপড়টা কোথায় থেকে হয়। যেমন আমরা প্রত্যেকটার উৎস থাকে। উৎসটা কোথায়? যেমন গাছ, পাট গাছ। আমরা পাট গাছ সবাই চিনি। পাটের কি হয়? পাটের ছোট ছোট আঁশ থাকে। সেই আঁশ থেকে তন্তু হয়, তন্তু থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়। আমি যদি সেই প্রক্রিয়াটা এইভাবে লিখি যে কোনো উদ্ভিদ হোক, প্রাণী হোক, প্রাণীরও হতে পারে। প্রথমে আমরা আঁশ পাবো, মানে গাছের আঁশ থাকে। যেমন পাট গাছের আঁশ, আমরা যখন পাট গাছকে ভিজিয়ে রাখি তখন উঠাই, পাট যদি তার গাছ থেকে আলাদা করি তখন একটা চিকন চিকন সুতার মতন মনে হয়, সেটা হচ্ছে আঁশ। এই আঁশ থেকে কি তৈরি হয়? তন্তু। এই আঁশগুলি হচ্ছে পরে তন্তুতে রূপান্তর হয়। তন্তু থেকে আমরা পাই সুতা, সুতা থেকে কাপড়। ঠিক আছে? সুতরাং কোন উৎসটা কোথায়? প্রথমে আঁশ হয়। যদি গাছে আঁশ না থাকে সে তন্তু হবে না, সুতা হবে না, কাপড় হবে না। সুতরাং আঁশ পেলে তন্তু পাবো, তন্তু পেলে সুতা, সুতা থেকে কাপড়। এখন আঁশ থেকে কিভাবে তন্তুতে রূপান্তর করে, তন্তু থেকে কিভাবে সুতা তৈরি করে, সেই নিয়ম এক এক উৎসের এক এক রকম। কাপড় তৈরি করে, কাপড়ে বুননো সে একই রকম। আমরা তন্তু বলতে কি বুঝি? নরমালি তন্তু বলতে ক্ষুদ্র আঁশকে বুঝি। এই আঁশ থেকে যা তৈরি হয় সেটাই তন্তু। কিন্তু বিজ্ঞানের ভাষায় তন্তু বলতে আমরা কি বুঝি? বস্ত্র শিল্পের তন্তু বলতে বুনন এবং বয়ন কাজে ব্যবহৃত অংশকে বোঝায়। বুনন তন্তু। বস্ত্র শিল্পের তন্তু হলো বুনন ও বয়নের, বুনন ও বয়নের, বুনন ও বয়নের কাজে ব্যবহৃত আঁশসমূহকে বোঝায়। কাজে ব্যবহৃত আঁশ সমূহকে বোঝায়। সুতরাং তন্তু যদি পরীক্ষায় আসে তখন তোমরা বুনন
এবং বয়নের কাজে ব্যবহৃত আঁশ সমূহকে বুঝাই লিখলেই তুমি একে এক পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তন্তু দিয়ে কি হয়? উপরে লিখেছি তন্তু দিয়ে সুতা হয়, সুতা দিয়ে কি হয়? কাপড় হয়, যা আমরা মৌলিক চাহিদার একটি চাহিদা পূর্ণ করে থাকি। আচ্ছা, আমরা সুতা দিয়ে জানি, নরমালি জানি কাপড় তৈরি। কাপড় ছাড়াও আরো কিছু তথ্য আমরা পাই, সেটা হচ্ছে কার্পেট তৈরি করে। কার্পেট কি গায়ে দেয়? না, ফ্লোরে বিছানো হয়, হ্যাঁ, বা মাটিতে করা হয়। ফিল্টার 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 কি করে? পানি ছাকার কাজে ব্যবহার করে বা অন্য তরল পদার্থ ছাঁকনি ব্যবহার করা হয়। ফিল্টার তৈরি করে তড়িৎ নিরোধক দ্রব্য হিসেবেও এই সুতা ব্যবহার করা হয়। সুতরাং আমরা সুতা দিয়ে শুধু কাপড় তৈরি হয় তা না, তাছাড়াও কি কি আছে মনে রাখতে হবে। কার্পেট কাজে ব্যবহার করা হয়, ফিল্টার তৈরিতে ব্যবহার করা হয়, তাছাড়া আরেকটা কি? তড়িৎ নিরোধক দ্রব্য হিসেবেও ব্যবহার করা হয়। এখন আমরা যদি বলি এই তন্তুর উৎস কোথায়, এই তন্তু কোথায় থেকে পাওয়া যায়? আমি যদি লিখি তন্তু, তন্তু দুইটা উৎস আমি যদি বলি, দুইটা উৎস থেকে পাওয়া যায়। একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে একটা হচ্ছে কৃত্রিম, একটা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক তন্তু, প্রাকৃতিক তন্তু, একটা হচ্ছে কৃত্রিম তন্তু। এখন বলো প্রাকৃতিক তন্তু কি কি? প্রাকৃতিক মানে প্রকৃতি থেকে যে তথ্য পাওয়া, উপাদান পাওয়া যায়। যেমন আমি গাছ রোপণ করছি ঠিকই, কিন্তু গাছটা কিন্তু আমি বড় করার জন্য বা মোটা তাজা করার জন্য আমার খাবার দিতে হবে, কিন্তু হবে প্রাকৃতিক ভাবে, আল্লাহর নিয়ামত যাকে আমরা বলি। সেই প্রাকৃতিক তন্তুগুলো কি কি? যেমন পাটের যে আঁশ হয়, পাট বলে তুলা, পাট তুলা, তারপর মনে করো এটা হলো উদ্ভিদ তন্তু। পাট তুলা, পাট, আমি একটা করে লিখি, পাট তুলা কি উদ্ভিদ থেকে হয়, তাই না? সুতরাং প্রাকৃতিক তন্তুকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদ্ভিদ তন্তু, যেমন উদ্ভিদ তন্তু হচ্ছে পাট তুলা। একটা হচ্ছে প্রাণীজ তন্তু, প্রাণীজ তন্তু। সেটা কি? প্রাণীজ তন্তু কি? পশম, যাকে আমরা পশম বলি, তাই না? পশম অথবা গুটি, পশম, রেশম। যেমন কি এটা হচ্ছে পশম, দুইটার নাম মনে রাখলে হবে, পশম আর একটা কি? রেশম। রেশম, ঠিক আছে? পশম, রেশম। রেশম হচ্ছে একটা গুটি পোকা, এটা কিন্তু একটা প্রাণী, হ্যাঁ, যদিও একটা উদ্ভিদ বক্ষণ করে তারপর সেই এটা হয়। পশম, রেশম দুটো হচ্ছে কি? উদ্ভিদ। আমরা কি পেলাম? তন্তু দুই প্রকার, প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু আবার দুই প্রকার, উদ্ভিদ তন্তু, প্রাণীজ তন্তু। এখন কৃত্রিম তন্তু কিন্তু দুই প্রকার। কৃত্রিম কোনগুলি সেটা আগে জানা দরকার। কৃত্রিম যেমন আমরা লাইলন, রেয়ন অথবা পলিস্টার, এই জাতীয় যে আমরা কাপড়গুলি ব্যবহার করি। যেমন আমি কি দেখাবো, এরকম উপকরণ আমার কাছে নেই, হ্যাঁ, সেটা যদি হয়, যেমন পাট তুলা তো আমরা চিনি। তুলা বলতে কি? সুতি কাপড় যেগুলি হয় তুলা দিয়ে হয়। যে আমি গায়ে যে সুতির জামাটা আছে, টি শার্টটা, সেটাও কিন্তু সুতি, তার মানে তুলা দিয়ে তৈরি হয়। আর প্রাণীজ তন্তু পশম, রেশম। পশম সম্পর্কে আমরা জানি, এই সম্পর্কে আমি আলোচনা যদি করতে চাই, পশমটা হচ্ছে আচ্ছা একটু পরে বলি। আর কৃত্রিম তন্ত্রটা একটু শেষ করে নেই। কৃত্রিম তন্তু দুই প্রকার। কৃত্রিম তন্তু দুই প্রকার। কৃত্রিম বলতে কি কি বুঝি আমরা, সে নাম যদি আমরা কিছু লিখি তবে ভালো হবে। সেটা হলো রেয়ন, কোথায় লিখবো? এখানে লিখি। এটা হচ্ছে সেলুলোজ। কৃত্রিম তন্তু দুই প্রকার, সেলুলোজ, নন সেলুলোজ। সেলুলোজিক তন্তু, সেলুলোজিক বানানো হয় নাই,
সেলুলোজিক তন্তু, আর হলো নন সেলুলোজ, নন সেলুলোজিক তন্তু। এখন সেলুলোজ তন্তুগুলো কি কি সেটা যদি আমরা এখানে লিখি, একটা হচ্ছে রেয়ন। রেয়ন মানে সেটা এই যে আমাদের অনেক প্লাস্টিকের দড়ি বলি না, রশি, প্লাস্টিকের রশি, ওই রশিটা হচ্ছে রেয়ন। রেয়ন, তারপর এসিটেট রেয়ন, মানে অনেক জাতের রেয়ন আছে, রেয়নও অনেক প্রকার আছে। ওই রেয়নগুলি আমরা এটাতে ব্যবহার করি। রেয়ন, এসিটেট রেয়ন, বেসিকোস রেয়ন, ভিসকোস রেয়ন, এগুলো অনেকগুলি রেয়ন আছে। আর নন সেলুলোজ এগুলো হচ্ছে এই রেয়নগুলি দেখবা যে তোমাদের সেলুলোজ তন্তু বলতে কি, এই এক ধরনের তুলা আঁশ, যেরকম আঁশ থাকে না, তুলার যেরকম আঁশ থাকে, পাটের যেরকম আঁশ থাকে, সেই রকম হয় সেলুলোজ তন্তুগুলো, রেয়নগুলি। এটা নরমালি উদ্ভিদ এবং প্রাণীর আঁশের মতন হয়। আর একটা হচ্ছে পলিস্টার, লাইলন, পলিস্টার, এটা হচ্ছে কি নন সেলুলোজ। পলিস্টার, নাইলন, পলিস্টার, লাইলন, পলিস্টার, লাইলন, পলিস্টার, দুইটা শব্দ আমরা আপাতত শিখি, লাইলন, পলিস্টার। আবার ডেক্রন, ডেক্রন আছে একটা, ডেক্রন। বিশেষ করে যারা কাপড় বেশি কিনে তারা বলতে পারবে এই জাতীয় উপাদান কোনগুলি। যেমন আছে আমরা লিলেন কাপড় বলি, লিলেন, লিলেন তোমার নন সেলুলোজ বা সেলুলোজ তন্তু, রেয়নের একটা অংশ লিলেন। লিলেনের শার্ট বা লিলেন জামা কি আরামদায়ক হয় না, সেটা হচ্ছে কৃত্রিম তন্তু। এরকম নন সেলুলোজের লাইলন, পলিস্টার, পলিস্টার কিন্তু অনেক শক্ত হয়, পলিস্টার দিয়ে নর্মালি জানালার পর্দা তৈরি করা হয়, শক্ত কাপড় যেগুলি, অথবা বিভিন্ন কাভার তৈরি করা হয়। হ্যাঁ, পলিস্টার, ড্রেকন, এই হচ্ছে নন সেলুলোজ তন্তু। তাই কৃত্রিম তন্তুগুলো আরামদায়ক নয় ব্যবহারের জন্য, আর প্রাকৃতিক তন্তু যেগুলি সেগুলো হচ্ছে আরামদায়ক হয়। প্রাকৃতিক তন্তুগুলো কি কি? উদ্ভিদ তন্তু, প্রাণীজ তন্তু। প্রাণীজ হচ্ছে পশম রেয়ন, উদ্ভিদ হচ্ছে পাট, তুলা, উদ্ভিদ তন্তু। এখন আমরা যদি পাটের কথা বলি, পাটকে আমরা কি বলি? সোনালী আঁশ বলি। বাংলাদেশের কি বলা হয়, আগে বলতো স্বর্ণের সাথে তুলনা করা হতো, এখন কিন্তু সেটা নেই, কৃষকরা এখন কম করে। তারপর পাট, আচ্ছা, পাট সম্পর্কে একটু বই থেকে পড়ে নিবে। পাট, তুলা, হ্যাঁ, তুলা হচ্ছে সুতা তৈরি আরেকটা উপাদান। এতে অনেকগুলো কি থাকে, সুতা একত্রে থাকে, ফিতার মতন পেঁচানো থাকে, যাকে মুচর বলা হয়, মুচর আকারে থাকে। পাট, তুলা, রেশম, শুধু রেশমের কথা বলি। রেশম আগে যারা রাজা বাদশাহ থাকতো, রাজা বাদশার সম্রাট আকবর, বাবর, জাহাঙ্গীর, ওই আমলে বেশি ব্যবহার করতো রেশমের পোশাক। এখনো যদি আমরা এই আগের দিনের কোনো সিরিয়াল দেখি, তখন দেখা যাবে বড় জুব্বা পরে, অনেক চকচকে দেখা যায়, ওইগুলো হচ্ছে রেশম। রেশম হচ্ছে এক ধরনের পোকার নাম। রেশম পোকা থেকে গুটি তৈরি হয়, গুটি থেকে রেশমের সুতা তৈরি হয়, একটা গুটি সুতা তৈরি হয়। তা এটার প্রক্রিয়া আছে। শুধু এটা জানো, রেশম হচ্ছে এক ধরনের পোকা, যা আমরা প্রজাপতির মতন হয়। হ্যাঁ, প্রথম পোকা হয়, পোকা একটা বাসা বাঁধে, একটা গুটি তৈরি করে, এরকম গুটি তৈরি করে তারপর এই থেকে প্রজাপতিটা বের হয়ে যায়। তারপর এই গুটিটাকে সুতায় রূপান্তর করা হয়। হ্যাঁ, এই উপরে যে কাভার থাকে, মানে এই রেশম পোকার এক ধরনের গাছ আছে, সেই গাছ খেয়ে, যেন আমরা পাট গাছ যেরকম এক ধরনের গাছ আছে, রেশম খুব পছন্দ করে, সেটা খায়। খাওয়ার পরে সে বড় হয়, তার উপরে একটা আবরণ সৃষ্টি করে, একটা বাসা বাঁধে, তার
অবস্থার পরিবর্তনের জন্য। প্রথম থাকে সে উঠতে পারে না, একটা কেঁচুর মতন, আমরা যেটা বলি কি বলে, যেটা উঠতে পারে না বা হাঁটে। তারপর আস্তে পরিপক্ক হয়, তারপর একটা কাবার তৈরি করে, উপরে একটা বাসা তৈরি করে, বাসার উপরে একটা কাবার যে হয়, এর ভিতর থেকেই সে প্রজাপতি হয়ে বের হয়ে যায়। প্রজাপতি তো চলেই যায়। আর এই খোসাটা যে থাকে, এই খোসাটা হচ্ছে রেশমের সুতা, যাকে আমরা গুটি বলি। এই গুটি থেকেই রেশমের সুতা তৈরি করা হয়। এ হচ্ছে রেশমের কথা বলা হয়েছে। এটা প্রোটিন এবং প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। আর এটা টিকসই, গুণগত ভালো, খুবই আরামদায়ক। আর এটা হলো তোমার কি বলে, হালকা থাকে, অনেক বেশি উষ্ণ, মানে গরম থাকে। এরপর হলো পশম। পশম বলতেই তো আমরা বুঝি যে প্রত্যেকটা প্রাণীর, যেমন কিছুদিন আগে কুরবানি চলে গেছে, তাই না? যেমন হাদিসে আছে কুরবানির গরুর যে, বা আমরা যে পশুটা কুরবানি দিই, এর গায়ে যতগুলো পশম আছে তত গুণ সওয়াব দেওয়া হয়। পশুর গায়ে যতগুলো লোম আছে বা পশম আছে তার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। কুরবানির এত ফজিলত বলা হয়েছে, সেই থেকে আমরা বুঝি পশম। আমার শরীরেও কিন্তু পশম আছে। এই পশম দিয়ে কিন্তু কাপড় বা কোনো পোশাক তৈরি হবে না। সেই পশম বলতে কোন পশমকে বোঝানো হয়েছে? নর্মালি বেড়ার কথা বলা হয়েছে, যে পশম সংগ্রহ করা হয় তোমার মেশ, মেশ জাতীয় পদার্থ, মেশ বা মেশ থেকে, মেশ বা বেড়া থেকে, মেশ বলি আমি যদি, মেশ এর গায়ে থেকে কি তৈরি করা হয়? পশম সংগ্রহ করা হয়। আর পশম হচ্ছে তোমার তাপ কুপরিবাহী। আর পশমটা কি? তাপ কুপরিবাহী। এতে তোমার শীতের দিন এই জন্য পশমের কাপড় বেশি পরতে হয়, যে আমাদের শরীর থেকে যে গরম বের হয়ে যায় সেটা এই পশমের কাপড় ধরে রাখে। ফলে কুপরিবাহী, যেহেতু ভিতরের তাপ বাইরে যেতে পারে না, ফলে আমাদের শরীরটা গরম থাকে এবং আরামদায়ক মনে হয়। সুতরাং এটা নমনীয়, স্থিতিস্থাপক। আর নমনীয় মানে বুঝো তো, খুব নরম, সফট। স্থিতিস্থাপক, টানলে লম্বা হলে আবার ছেড়ে দিলে আগের মনে যে রং ধারণকারী, মানে এই পশমের রংটা ঠিক থাকে, রং ধারণকারী। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু তোমাদের জানতে হবে। আর এখন পশম দুই ধরনের, দুইভাবে সংগ্রহ করা হয়। একটা হচ্ছে যে জীবিত মেষপালক থেকে, জীবিত মেষপালক থেকে যে সংগ্রহ করা হয় সেটা হলো ফিল্ড উল। ফ্লিস, ফ্লিস লিখছে না, ফ্লিস উল। এই ফ্লিস উল হচ্ছে জীবিত মেষপালক থেকে যেটা সংগ্রহ করা হয় সেটা হলো ফ্লিস উল। যে জীবিত মেষপালক থেকে যে লোম সরিয়ে যে পশম পাওয়া যায়, তৈরি করা হয়, তাহাকে ফ্লিস উল বলা হয়। ক্লিয়ার? জীবিত মেষপালক থেকে যে লোম বা পশম তৈরি, লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে ফ্লিস উল বলা হয়। আরেকটা হচ্ছে উল্ড উল। উল্ড উল, এই দুইটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। যে মৃত যদি মেষপালক মরে যায়, হ্যাঁ, সেই থেকে যা তৈরি করা হয়, যে মৃত বা জবাই করার পর মেষপালক থেকে যে লোম সংগ্রহ করা হয়, মেষপালক তো জবাই করে মাংস খায়, তখন যদি আমরা লোম সংগ্রহ করি ওই থেকে, হ্যাঁ, ওখান থেকে যে লোম সংগ্রহ করি সেটা হচ্ছে কি? উল্ড উল্ড উল। সুতরাং দুই ধরনের উল পাওয়া যায়। মানুষের চুল বা নখের, মানুষের চুল বা নখে যে প্রোটিন থাকে বা কেরোটিন, সেটি দিয়ে পশম তন্তু গঠিত হয়। পশমের জন্য আচ্ছা,
এরপরে আসো এটা হলো কি উদ্ভিদ, এই লোকটা যে আমরা দুই ধরনের প্রাণীজ তন্তু পেলাম, পশম আর হচ্ছে রেশম। এরপরে কৃত্রিমের কথা যদি বলি, লাইলন, রেয়ন, লাইলন কৃত্রিম নন সেলুলোজ তন্তুর মাঝে লাইলন সর্বপ্রথম। কৃত্রিম যে আমরা নন সেলুলোজ তন্তু পাবো তার মধ্যে লাইলন কি সর্বপ্রথম। সাধারণত এটা এডিপিট অ্যাসিড, হেক্সামিথিলিন, ডাইএমিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে লাইলন তৈরি করা হয়। এখানে লাইলনের যে তৈরির প্রক্রিয়াটা, মূল উপাদানটা কি সেটা কি বলছে তোমাদের বইয়ের 135 পৃষ্ঠায় দেওয়া আছে যে সাধারণত এডিপিক অ্যাসিড, হেক্সামিথিলিন, ডাইএমিন নামক রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থের নাম কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ায়, পলিমারকরণ আগে বুঝাইছি যে একাধিক অণু, অনেক অণু একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি হয়, পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে লাইলন তৈরি করা হয়। লাইলনকে প্রধানত দুই ভাগে ভাগ করছে, লাইলন 66, লাইলন 6, লাইলন 66, লাইলন 6। লাইলন খুব হালকা এবং শক্ত হয়, ভিজলে এর স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়ে যায়, আগুনে পুড়ে না তবে গলে যায়। কার্পেট, দড়ি, টায়ার বা প্যারাশুটের কাপড় তৈরিতে এগুলি লাইলন ব্যবহার করা হয়। লাইলন কোথায় ব্যবহার করা হয়? কার্পেটে, দড়ি, টায়ার, প্যারাশুট এগুলিতে ব্যবহার করা হয়। আমরা লাইলন সম্পর্কে পড়লাম। এখন যদি আমি পড়ি রেয়ন, রেয়নটা ইম্পর্টেন্ট। রেয়নটা কোথায় থেকে পাওয়া যায়? আগে বলছিলাম কি লাইলন, নাইলন, এটা কোথায় থেকে পাওয়া যায়? দুইটি উপাদানের কথা বলা হয়েছিল, একটা হচ্ছে এডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন, এই দুই ডাইএমিন, হেক্সামিথিলিন ডাইএমিন, এই বিক্রিয়া করে পলিমারকরণের মাধ্যমে লাইলন তৈরি করা হয়। লাইলন দুই প্রকার, একটা হচ্ছে লাইলন 66, লাইলন 6। লাইলন দুই প্রকার, লাইলন দুই প্রকার কি? এক নম্বর হচ্ছে নাইলন 6, দুই নম্বর হচ্ছে নাইলন শুধু 6। এই দুটা নাম দিচ্ছে, যে আবিষ্কার করছে সে নাম দিচ্ছে, তাই না? তারপর আসলে রেয়নটা কি, রেয়নটা একটু আলোচনা করি। কৃত্রিম তন্তুর মধ্যে রেয়ন হলো প্রধান এবং প্রথম বস্তু। লাইলনের আগে কিন্তু রেয়ন আবিষ্কার করা হয়। এটা উদ্ভিদ সেলুলোজ প্রাণীজ পদার্থ থেকে তৈরি করা হয়, মানে উদ্ভিদের সেলুলোজ এবং প্রাণীজ পদার্থ দিয়ে রেয়ন তৈরি করা হয়। 3 প্রকারের রেয়ন পাওয়া যায়। কয় প্রকারের রেয়ন পাওয়া যায়? একটা হলো ভিসকোজ, এক নম্বরটা কি ভিসকোজ, দুই নম্বরটা কি কিউপ্রামোনিয়াম, কিউপ্রামোনিয়াম। 3 নম্বরটা কি? নামগুলি মুখস্থ করতে হবে। কিউপ্রামোনিয়াম। 3 নম্বরটা হচ্ছে এসিটেট, এসিটেট। এই 3টা প্রকারের রেয়ন পাওয়া যায়। রেয়নের উদ্ভিদ সেলুলোজ এবং প্রাণীজ পদার্থ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি হয়? উদ্ভিদ সেলুলোজ এবং প্রাণীজ পদার্থ দিয়ে তৈরি। আর লাইলন কিন্তু পুরোটাই রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। এগুলো খুব সুন্দর, উজ্জ্বল এবং মনোরম, অভিজাত, আকর্ষণীয় হয়। মানে রেশম পোকা থেকে যে কাপড় তৈরির যেরকম উজ্জ্বল হয়, সুন্দর হয়, সেটাও একই রকম, যে রেয়নটাও সেই একই রকম। লঘু অ্যাসিডের সাথে তেমন কোনো বিক্রিয়া হয় না, তবে ধাতব লবণে রেয়ন সহজে বিক্রিয়া করে অধিক উত্তাপে রেয়ন গলে যায়। অধিক উত্তাপে রেয়ন
গলে যায়। তবে রেয়ন কাপড়ে বেশি গরম ইস্ত্রি ব্যবহার করা যায় না। এই যে রেয়ন কাপড় জাতীয় কাপড়গুলো আমরা গরম ইস্ত্রি বেশি ব্যবহার করতে পারবো না, তবে পুড়ে যাবে। এ হলো রেয়নের কথা। আগামী ক্লাসে আমরা তন্তু থেকে কিভাবে সুতা তৈরি হয় সেই সম্পর্কে আলোচনা করব। তোমাদের বাড়ি কাজ যদি দেওয়া হয়, তন্তুর বিভিন্ন প্রকারভেদ, তন্তুর বিভিন্ন প্রকারভেদ, এই বিভিন্ন প্রকারের বর্ণনা সহ বাসার কাজ করবে, মুখস্থ করবে, শিখবে। এ থেকে এমসিকিউ আসে অথবা ছোট প্রশ্ন আসতে পারে। যেমন আমরা পশমের কথা বলছি, দুই ধরনের পশম পাওয়া যায়। একটা হচ্ছে মৃত উদ্ভিদ থেকে, প্রাণী থেকে, একটা হচ্ছে জীবিত প্রাণী থেকে। সুতরাং ওই দিকে একটু খেয়াল করে তোমরা এই বিভিন্ন তন্তুর প্রকারভেদ, যেমন আমরা তন্তু দুই প্রকার বলছি, প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু সব আকারে দেখিয়েছি। তারপর প্রাকৃতিকটে আবার দুই প্রকার, কৃত্রিম দুই প্রকার, প্রাকৃতিক দুই প্রকার, উদ্ভিদ তন্তু, প্রাণী তন্তু, হ্যাঁ, আবার কি বলে কৃত্রিম দুই প্রকার, নন সেলুলোজ তন্তু, নন সেলুলোজ তন্তু। ক্লিয়ার? এই প্রত্যেকটার প্রকার পড়ে তারপরে বর্ণনাটা কিছুটা যদি আইডিয়া থাকে, তুমি বাস্তব জীবনেও কিন্তু সেটার ব্যবহার আছে। সুতরাং তোমরা আগামী ক্লাসে আমরা তন্তু কিভাবে তৈরি হয় সে সম্পর্কে কিছু আলোচনা করব। আর এটা হচ্ছে আলোচনামূলক অধ্যায়, লেখার মতো তেমন কিছু নেই, তারপর কিছুটা লিখে দিই। তোমরা একটু ভালো করে বইটা পড়ো, অবশ্যই উপকৃত হবে। ক্লাসটা দেখো আর তোমরা ক্লাসে আসো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।